আসসালামু আলাইকুম। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর এমসিকিউ প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন 1, একটি লগের অঙ্ক দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে log 2 1/4। এখানে লগের ভিত্তি দেওয়া আছে 2, তো আমাদের এখানেও 2 বানাতে হবে। log 2 1/4-কে আমরা লিখতে পারি 1/4 = 1/2 স্কোয়ার ইকুয়াল টু, নিচে স্কোয়ার হলে লেখা যায় ইনভার্স দিয়ে। তাহলে 1/4-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 ইনভার্স স্কোয়ার। সূত্র অনুযায়ী -2 সামনে চলে আসে, log 2 2, log 2 2 মানে হলো সূত্র অনুযায়ী হয়ে যায় 1, আর এখানে থাকে -2, তাহলে -2 হলো অ্যান্সার। প্রশ্ন 2, একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণের সমাধান সেট নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে এই সমীকরণটি সমাধান করতে হবে। √3x - 3 + 1 = 0। আমরা লিখতে পারি √3x - 3 + 1-কে এইদিকে দিলে হয় -1। এখন এটা হলো লেফট হ্যান্ড সাইড, এটা হলো রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মান হবে -1, কিন্তু রুটের ভিতরে কখনো মাইনাস চিহ্ন চলে আসে না, অর্থাৎ আমরা -2 √-2 √-3 এরকম সংখ্যা কল্পনা করতে পারি না। তাহলে আমরা এখানে এক্সের মান যা কিছুই বসাই না কেন, -1 কখনোই হবে না। তার মানে হলো এক্সের কোনো মান নেই এখানে। তাহলে আমাদের সেটটি হলো ফাঁকা সেট। অ্যান্সার ফাঁকা সেট নেই, কিন্তু এটাই আমাদের অ্যান্সার। প্রশ্ন 3, একটি রম্বসের জন্য 3টি অপশন টেস্ট করে দেখতে হবে কোনটি কোনটি সঠিক। অপশন 1, প্রতিসাম্য রেখা 2টি। রম্বস মানে হলো যার 4টা বাহুর সমান এবং বিপরীত কোণগুলো সমান। এখন বলছে প্রতিসাম্য রেখা হলো 2টি। প্রতিসাম্য রেখা মানে হলো রেখাটি টানার পর দুই দিকে একই রকম দেখা যাবে। যদি এই দিক দিয়ে একটা রেখা টানি, দুই দিকে একই রকম দেখা যায়। এই দিক দিয়ে টানি, দুই পাশে একই রকম দেখা যায়। এখানে আর কোনো রেখা টানা যাচ্ছে না যেটাতে দুই পাশে একই রকম দেখা যাবে। তাহলে রম্বসের প্রতিসাম্য রেখা হলো 2টি। 1 নম্বর অপশন সঠিক। 2 নম্বর অপশন হলো ঘূর্ণন কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদবিন্দু। অর্থাৎ এই রম্বস যদি ঘোরে তাহলে কেন্দ্র কোনটা হবে? কেন্দ্র আসলে এই দুইটা কর্ণের ছেদবিন্দু, এই পয়েন্টই হবে কেন্দ্র। তাহলে 2 নম্বর অপশনও সঠিক। 3 নম্বর অপশন হলো ঘূর্ণন প্রতিসমতার কোণ 90 ডিগ্রি। অর্থাৎ এই রম্বসটাকে যদি ঘোরানো হয় তাহলে কত ডিগ্রি ঘোরার পর সে আগের অবস্থায় চলে আসবে। যদি আমরা এটাকে 90 ডিগ্রি ঘুরাই তাহলে এই বাহুটা উপরে চলে যাবে, এই বাহুটা এখানে চলে আসবে, তখন হয় এরকম। অর্থাৎ আগের মতো দেখা যাচ্ছে না। এটাকে 90 ডিগ্রি ঘোরালে এরকম হচ্ছে। আবার যদি 90 ডিগ্রি ঘোরাই তাহলে এই বাহুটা উপরে চলে যাবে, এই বাহুটা এখানে চলে আসবে। তখন দেখা যাচ্ছে যে মোট 180 ডিগ্রি ঘোরালে সে আগের মতো দেখা যাচ্ছে। তাহলে রম্বসের ঘূর্ণন প্রতিসমতার কোণ হলো 180 ডিগ্রি। এর মানে 3 নম্বর অপশনটি সঠিক নয়। আমাদের উত্তর হলো ক। পরের প্রশ্ন 4, sin 3a = cosec 3a যদি হয় তাহলে a এর মান কত? a এর মান বের করতে হবে। এই প্রশ্নটি অপশন টেস্ট করে করা যায়, আবার এই সমীকরণটি সমাধান করেও করা যায়।
আমরা যদি অপশন টেস্ট করি তাহলে দেখব যে এ এর মান যদি 30 ডিগ্রি বসাই আমাদের গ নাম্বার অ্যান্সার, তাহলে দুই পাশে একই হচ্ছে। যেমন সাইন 3 গুণন 30 ডিগ্রি, এর মান 30 ডিগ্রি বসালাম। এইদিকে কোসেক 3 গুণন 30 ডিগ্রি, এখানে 30 3 তিরিকে 9 অর্থাৎ 90 হয়। সাইন 90 ডিগ্রির মান 1, কোসেক 90 ডিগ্রি হয়, কোসেক 90 ডিগ্রির মানও 1। আমরা অপশনগুলো বসিয়ে দিয়ে এভাবে টেস্ট করে বের করতে পারি, অথবা আমরা এই সমীকরণটিকে ক্যালকুলেশন করেও অ্যান্সার বের করতে পারি। যেমন আমরা লিখতে পারি সাইন 3a ইকুয়াল টু কোসেক 3a কে লিখতে পারি 1/sin 3a। সাইন 3a এইদিকে এসে গুণ হয়ে যায় সাইন স্কোয়ার 3a ইকুয়াল টু 1। এখন সাইন 90 ডিগ্রির মান হলো 1। আমরা এখানে যদি 30 বসাই তাহলে 3 তিরিকে হয় 90, সাইন 90 ডিগ্রির মান 1 হয় স্কোয়ারে, অথবা এখানে স্কোয়ার ওইদিকে গিয়ে রুট হয়ে যায়, 1-এর উপর রুট করলে 1 হয়। 1কে আমরা লিখতে পারি, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, দুই পাশ থেকে সাইন আউট হয়ে যায়, অর্থাৎ 3a ইকুয়াল টু 90 ডিগ্রি। 3 এদিকে গিয়ে ভাগ হলে a ইকুয়াল টু হয় 30 ডিগ্রি। তো এভাবে আমরা বের করতে পারি। তো সব থেকে ভালো হলো অপশন টেস্ট করা। প্রশ্ন 5, ত্রিভুজ ABC এ AC ইকুয়াল টু BC, কোণ A ইকুয়াল টু 25 ডিগ্রি হলে কোণ ACB এর মান কত? বলা হয়েছে ABC, এই ত্রিভুজে AC ইকুয়াল টু BC, এই দুইটা বাহু সমান, এবং বলা হয়েছে কোণ A হলো 25 ডিগ্রি। তাহলে কোণ ACB এই কোণটা কত? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান হয়, অর্থাৎ এই দুইটা বাহু যদি সমান হয়, এদের যে ভূমি সংলগ্ন কোণ দুইটা আছে এই দুইটা সমান হবে। তো এইটা 25 ডিগ্রি হলে এটাও 25 ডিগ্রি হবে। আর তিন বাহুর তিন কোণের যোগফল যেহেতু 180 ডিগ্রি, এখানে 25 25 50 গেলে আর থাকে হলো 110, তাহলে এই কোণটা হবে 110 ডিগ্রি। প্রশ্ন 6, দেওয়া আছে ax ইকুয়াল টু by। এখন আমাদের তিনটা অপশন টেস্ট করতে হবে। 1 নম্বর অপশন হলো log ab yx ইকুয়াল টু 1। তো আমরা লেফট সাইড এর মান দেখব যে 1 হয় কিনা। তো আমাদের দেওয়া আছে ax ইকুয়াল টু by, আমরা এই লেফট সাইড মিলাবো, এজন্য আমাদের যেহেতু এখানে y আছে আমরা উভয় পাশে 1/x করি। তাহলে ax 1/x ইকুয়াল টু by 1/x, ax/x by/x, এখানে এক্স কেটে যাচ্ছে, থাকে a। তাহলে a ইকুয়াল টু by/x। আমাদের লেফট হ্যান্ড সাইড আছে তার এই অংশটি মিলে গেছে by/x। এখন আমাদের এটা নিতে হবে log a। তো উভয় পাশে যদি log a নেই, log a by/x, দেখা যাচ্ছে আমাদের এই অংশটা লেফট হ্যান্ড সাইডের সাথে একদম মিলে গেছে, আর এখানে log a মিলে 1 হয়ে যায়। অতএব 1 নম্বর অপশনটি সঠিক। 2 নম্বর অপশনে বলা হয়েছে log ab ইকুয়াল টু x/y, log ab। তো আমরা যদি এখানে দেখি, এই যে সমীকরণটা, এখানে log ab আমাদের এটা আউট করে দিতে হবে y/x। তা উভয় পাশে যদি আমরা
এক্স বাই ওয়াই করি, তাহলে এখান থেকে ওয়াই বাই এক্স আউট হয়ে যাবে। যেমন লগ এ এক্স বাই ওয়াই ইকুয়াল টু লগ এ বি ওয়াই বাই এক্স, এটার উপর এক্স বাই ওয়াই করি। তাহলে এখানে লগ এ তার উপর পাওয়ার আছে এক্স বাই ওয়াই, সূত্র অনুযায়ী এটা সামনে চলে আসে এবং এটা 1 হয়ে যায়। তাহলে এক্স বাই ওয়াই, এখানে এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, এটা কাটাকাটি যায়, এদিকে থাকে হলো লগ এ বি। তাহলে দেখা যাচ্ছে লগ এ বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তার মানে 2 নম্বর অপশনটিও সঠিক। 3 নম্বর অপশনে বলা হয়েছে লগ এ বি ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আমরা দেখলাম যে লগ এ বি ইকুয়াল টু এক্স বাই ওয়াই এখানে আসছে 2 নম্বর অপশনে। তো 3 নম্বর অপশনটি আসলে ভুল, কারণ লগ এ বি এর মান হলো এক্স বাই ওয়াই। তো আমাদের উত্তর হবে ক নাম্বার 1, 2। প্রশ্ন 7 এবং 8 উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। উদ্দীপকে দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু 1 বাই এক্স, কস বি ইকুয়াল টু 1 বাই ওয়াই। তাহলে 7 নম্বর প্রশ্ন হলো কট এ এর মান কত? তো আমরা এখানে দেখতেছি সাইন এ ইকুয়াল টু 1 বাই এক্স। আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকি। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হলো 1, অতিভুজ হলো এক্স। পিথাগোরাসের সূত্র দিয়ে ভূমি বের করে নিই। পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। 1কে যদি এদিকে নিয়ে আসি তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু ভূমি স্কোয়ার। স্কোয়ারকে এদিকে পার করে দিই, তাহলে ভূমি ইকুয়াল টু আসে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে কট এ ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই লম্ব। ভূমি হলো এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, লম্ব হলো 1, তাহলে আসতেছে রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হলো অ্যান্সার। পরের প্রশ্ন বলা হয়েছে 8 নম্বরে যে ওয়াই ইকুয়াল টু রুট 2। তাহলে ওয়াই ইকুয়াল টু রুট 2, তাহলে মান নির্ণয় করতে হবে কোসেক স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি। কস বি মানে হলো 1 বাই ওয়াই। এখন বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু রুট 2, তাহলে কস বি ইকুয়াল টু 1 বাই ওয়াই এর জায়গায় লেখা যায় রুট 2। তো আমরা আবার যদি ত্রিভুজ অঙ্কন করি তাহলে দেখব যে আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো 1, অতিভুজ হলো রুট 2। তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এখানে লম্ব বের করে নিই। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব এক্স ধরি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 2 এক্স স্কোয়ার প্লাস 1। 1 এদিকে এসে মাইনাস হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। অতএব এক্স ইকুয়াল টু এটা এদিকে রুট হলে 1 হয়, তাহলে লম্ব হচ্ছে 1। এখন আমরা যদি এখানে মান বসাই কোসেক স্কোয়ার বি, আমরা জানি কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব। তো এখানে অতিভুজ আছে হলো রুট 2, লম্ব হলো 1, তার উপর স্কোয়ার। কস থিটা মানে জানি আমরা ভূমি বাই লম্ব। ভূমি এখানে 1, লম্ব হলো রুট 2, অতিভুজ ভূমি বাই অতিভুজ। কস থিটা এর মান হলো ভূমি বাই অতিভুজ। এখানে আসতেছে 2, এখানে 1 বাই 2, লসাগু করলে আসে 4 মাইনাস 1, 3 বাই 2। তাহলে 3 বাই 2 হলো অ্যান্সার। প্রশ্ন 9, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের
প্রতিটির দৈর্ঘ্য টোয়াইসে সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? একটি সমকোণী ত্রিভুজ যার এই বাহু দুইটা সমান এবং এই দুইটার দৈর্ঘ্য হলো টোয়াইসে করে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এই বাহুটা এটার উপর লম্ব, এটা হলো আমাদের উচ্চতা ত্রিভুজের। আমরা জানি হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ, ভূমি হলো টোয়াইসে, উচ্চতা হলো টোয়াইসে, কাটাকাটি করলে আসে টোয়াইসে স্কোয়ার। এটা হলো অ্যান্সার। প্রশ্ন 10, একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা হলে বৃত্তের কেন্দ্রস্থ কোণ 110 ডিগ্রি ও বহিস্থ বিন্দুতে উৎপন্ন কোণের মান কত হবে? একটা বৃত্ত কোনো বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক অঙ্কন করা হলো, কেন্দ্রে যা 110 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বহিস্থ এই কোণটা কত? আমরা জানি যে এরকম কোনো বিন্দু থেকে যদি দুইটা স্পর্শক টানা হয় তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এখানে 110 ডিগ্রি গেলে এখানে থাকে আর 70 ডিগ্রি। 70 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 11, একটা মান নির্ণয় করতে হবে। √a-y √a+y, এটার মান নির্ণয় করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে টোয়াইসে বাই y ইকুয়াল টু m² প্লাস n² mn। আমরা লেফট হ্যান্ড সাইডকে এটার সাথে মিলাবো, তাহলে 2কে এইদিকে পার করে দিই, তাহলে হয় a/y ইকুয়াল টু m² প্লাস n² 2mn। আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে নিচেরটা উপরে গিয়ে যোগ হয়, a+y উপরেরটা নিচে আসে, তার সাথে নিচেরটা বিয়োগ হয়। ঠিক সেম এইদিকেও। তারপর নিচে উপরেরটা নিচে আসে, নিচেরটা এর সাথে বিয়োগ হয়, a+y a-y, এদিকে a² প্লাস টোয়াইস ab প্লাস b², অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয়েছে, তাহলে m+n হোল স্কোয়ার। এইদিকে a² মাইনাস টোয়াইস ab প্লাস b², অর্থাৎ m-n হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা এখানে দেখতেছি যে উপরে আছে a-y, এখানে a+y হয়েছে, তাহলে উভয় পাশে উল্টিয়ে নেই, a-y a+y, m-n হোল স্কোয়ার m+n হোল স্কোয়ার। এখন যদি উভয় পাশে রুট করি তাহলে এখানে আসে এটা, আর এই দিক থেকে স্কোয়ার স্কোয়ার কেটে যায়, তাহলে আমাদের এটা ইকুয়াল টু আসতেছে m-n m+n। এটা হলো অ্যান্সার। প্রশ্ন 12, একটি দালান হতে 9√3 মিটার দূরে দালানের শীর্ষের অবনতি কোণ 30 ডিগ্রি হলে দালানের উচ্চতা কত মিটার? অর্থাৎ একটা দালান আছে 9√3 মিটার দূরে, অবনতি কোণ হলো 30 ডিগ্রি, তাহলে এই দালানের উচ্চতা কত? উচ্চতা ধরি x, এখানে ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অতএব tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হলো x, ভূমি হলো 9√3। tan 30 ডিগ্রির মান হলো 1/√3, 9√3, √3 কেটে যায়, x ইকুয়াল টু 9। এটা হলো অ্যান্সার। প্রশ্ন 13 এবং 14 উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। উদ্দীপকে বলা হয়েছে 11√3 সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তে একটি চতুর্ভুজ অন্তর্লিখিত আছে। একটা বৃত্ত আছে যার ব্যাস হলো 11√2,
আর এর ভিতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত আছে, এটা ধরি কেন্দ্র। প্রশ্ন 13, বৃত্তটির অর্ধ পরিধি কত সেন্টিমিটার? আমরা জানি বৃত্তের পরিধি হলো 2πr। 2π হলো 3.1416, আর হলো ব্যাসার্ধ। এখানে ব্যাস হলো 11√2, এটাকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাওয়া যাবে। কাটাকাটি যায়, এটা দিয়ে এটা গুণ করলে আসে হলো 48.87। প্রশ্ন 14, অন্তর্লিখিত চতুর্ভুজটি একটি বর্গ হলে নিচের 3টি অপশন টেস্ট করে দেখতে হবে কোনটি সঠিক। এটা যদি একটা বর্গ হয় তাহলে এখন আমরা 3টা অপশন টেস্ট করব। প্রথম অপশন হলো কর্ণের দৈর্ঘ্য 11√2। এর যদি আমরা কর্ণটা নিই, বর্গের বৃত্তের ভিতরে বর্গ অঙ্কন করা হলে তার যদি কর্ণ টানা হয় সেটা কেন্দ্র দিয়ে যায়, তাহলে এটা হলো ব্যাস। তা প্রথম অপশন হলো এর কর্ণের দৈর্ঘ্য 11√2। তো আমরা জানি ব্যাসের দৈর্ঘ্য 11√2, তা ঠিক এটা রাইট। 2 নম্বর অপশন হলো বাহুর দৈর্ঘ্য 11√2। এই যে বাহু আছে এটার দৈর্ঘ্য 11√2, এটা আমরা টেস্ট করে দেখব ঠিক কিনা। আমরা জানি বর্গের কর্ণ নির্ণয় সূত্র হলো √2a। এ মানে হলো বাহুর দৈর্ঘ্য, তাই এখানে কর্ণ হলো 11√2, তাহলে আমরা √2a = এখানে কর্ণ যেহেতু 11√2 এটা লিখতে পারি। √2 কেটে যায়, a = হলো 11, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আসতেছে 11। তার মানে 2 নম্বর অপশন ঠিক নেই। 3 নম্বর অপশন হলো ক্ষেত্রফল 121। আমরা জানি বর্গের ক্ষেত্রফল হলো বাহুর উপর স্কোয়ার, তাহলে 11-র উপর স্কোয়ার করলে 121 আসে, তাহলে 3 নম্বর অপশন ঠিক আছে। 1 এবং 3 হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 15, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার? একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ মানে 3টা বাহুয়ে সমান, এবং এগুলোর দৈর্ঘ্য হলো 4। আমরা যদি এখানে লম্ব অঙ্কন করি তাহলে আমরা এটা হলো উচ্চতা ত্রিভুজের, আর সমবাহু ত্রিভুজের এভাবে লম্ব অঙ্কন করলে সেটা এই বাহুর ঠিক মাঝ বরাবর লাগে, তাহলে এটা হয় 2, এটা হয় 2। আমরা দেখতেছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে অতিভুজ হলো 4, ভূমি হলো 2, তাহলে এটা বের করতে হবে। পিথাগোরাসের সূত্র দিয়ে বের করি, অতিভুজ স্কোয়ার = ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব x। 16 = 4 প্লাস x স্কোয়ার। x স্কোয়ার আসে 4 দিকে গিয়ে মাইনাস হয় 12। x =√12। 4 × 3, 4-এর উপর রুট করলে হয় 2, আর থাকে √3, তাহলে 2√3 হলো অ্যান্সার। প্রশ্ন 16, ইংরেজি বর্ণ ও এর ঘূর্ণন কোণ কত? একটি পূর্ণ ঘূর্ণনকেই ঘূর্ণন কোণ বলে। তো ইংরেজি বর্ণ যে ও আছে এটার ঘূর্ণন কোণ হলো 360 ডিগ্রি। তারপর হলো প্রশ্ন 17 এবং 18, একটা উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। 17 নম্বর হলো নিচের কোনটি সঠিক, আর এখানে উদ্দীপকে দেওয়া আছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলো 441 অর্থাৎ 441। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সিকোয়েন্স হবে এরকম, প্লাস এভাবে চলতে থাকবে n³ পর্যন্ত। সূত্র থেকে আমরা জানি এটার যোগফল হলো n × n+1/2 এর উপর হোল স্কোয়ার। তো আমাদের বলা হয়েছে যে এটার যোগফল হলো 441, তো এটা = 441 লেখা যায়। n n+1/2 = 441।
আমাদের 18 নম্বরে বলা হয়েছে n এর মান নিচের কোনটি। তো আমরা এটা ক্যালকুলেশন করলে n এর মান পাবো, তার মানে 18 নম্বর প্রশ্নের মান পাবো। আচ্ছা 18 নম্বরটা বের করি, এরপর আমরা 17 নম্বর দেখব। তো স্কোয়ার যদি এদিকে যায় রুট হয় n প্লাস 1/2 ইকুয়াল টু রুট 441। তাহলে n প্লাস 1/2 এটাকে রুট করলে আসতেছে 21। 2 এদিকে গুণ হয় n প্লাস 1 ইকুয়াল টু 42। আমরা যদি আরও ক্যালকুলেশন করি তাহলে অঙ্কটি আরও লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে অন্য একটি পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হলো যে n এর মান কত বসালে 42 হচ্ছে। আমরা যদি n এর মান এখানে 3 বসাই, 3 আর 4, 3 4 12 হচ্ছে না। যদি 5 বসাই তাহলে 5 × 6 5 6 30। এখানে যদি আমরা 6 বসাই n এর মান, তাহলে 6 × 6 + 1, এখানে হচ্ছে 7 6, তাহলে 6 7 42 হচ্ছে। তাহলে n ইকুয়াল টু হলো 6। ঠিক আছে, তাহলে আমাদের 18 নং প্রশ্নের উত্তর হলো খ। এখন আমরা 17 নম্বর দেখি। বলা হয়েছে নিচের কোনটি সঠিক। এখানে সঠিক হলো আসলে ক নাম্বার। এর কারণটা হলো ক নাম্বারে দেওয়া আছে 1 + 2 + 3 + n, তার উপর স্কোয়ার ইকুয়াল টু 441। তো আমরা সূত্র থেকে জানি যে স্বাভাবিক সংখ্যার যোগফল হলো যোগফল n × n + 1/2, এর উপর স্কোয়ার আছে 441। স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় সূত্র হলো n × n + 1/2, এর উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটি লিখেছি। আবার এখানে একটা জিনিস দেখতেছি যে স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের সমষ্টি হলো এটা। তো আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে এটা ইকুয়াল টু 441, সেই হিসেবে 1 নম্বর অপশনটি মিলে যাচ্ছে। তাহলে এটা হলো অ্যান্সার। প্রশ্ন 19, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে? এটা একটা বৃত্ত। আমরা যদি এখানে দুইটা বিন্দু নেই, এই ছোট অংশটি হলো উপচাপ আর বড় এই অংশটি হলো অধিচাপ। বলা হয়েছে এই অধিচাপে যদি একটা অন্তর্লিখিত কোণ হয়, এই কোণটা কী হবে? এই কোণটা হবে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি এর থেকে ছোট। তাহলে ক নাম্বার হলো অ্যান্সার। অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ হয়। প্রশ্ন 20 এবং 21 উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে। দেওয়া আছে হলো 8 15 4 6 0 4 10 9। তো 20 নাম্বার হলো উপাত্তগুলোর মধ্যক কত? আচ্ছা, এটার মধ্যক নির্ণয়ের পূর্বে এটাকে সাজিয়ে লিখতে হবে। প্রথমে 0, তারপর 4 আছে 2টা, তারপর হলো 6 8 9 10 15। এখানে দেখা যাচ্ছে টোটাল সংখ্যা আছে 8টি। তাহলে এটার মধ্যক হবে মাঝের যে 2টা সংখ্যা আছে তাদের গড়, 6 + 8/2 7। 7 হলো মধ্যক। তারপরের প্রশ্ন হলো 21, উপাত্তগুলোর গড় কত? তো আমরা এগুলো সবগুলো যোগ করে 8 দিয়ে ভাগ দিলে গড় পেয়ে যাব। টোটাল আছে হলো 4 8 16 16 আর 6 22, টোটাল হলো 56 56 8, টোটাল 8টা সংখ্যা 8 দিয়ে ভাগ দিতে হবে, 7 8 56। তাহলে অ্যান্সার আসতেছে ক। প্রশ্ন 22, দুইটা সেট দেওয়া আছে, এদের বিয়োগফল নির্ণয় করতে হবে। দেওয়া আছে a = 5ab c, b = 3cd। এখন নির্ণয় করতে হবে a বাদ b, মানে বিয়োগফল। তো a এর সাথে যেগুলো মেলে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে। 5 এখানে নাই, মেলে না, a
মেলে না, বি সি, সি মিলে যাচ্ছে, সি আউট, তাহলে থাকে হলো 5 এ বি। অর্থাৎ যেগুলো মিলবে ওইটা বাদ দিয়ে প্রথম যে সেটটায় যা থাকবে তাই লিখতে হবে। তাহলে 5 এ বি হলো আমাদের অ্যান্সার। সরি, এটা আমাদের অ্যান্সার না, আমাদের বলছে যে এই যে বিয়োগফলটা বের হলো এটার প্রকৃত অপোজিট কতটি। এখানে 3টা উপাদান আছে, 3টা উপাদান দিয়ে টোটাল সেট বানানো যায় টু দি পাওয়ার এন। এন মানে হলো উপাদান সংখ্যা, 2 কিউব অর্থাৎ 8টি। এখানে টোটাল উপসেট বানানো যায় 8টি, কিন্তু 8 আমাদের অ্যান্সার না, এখান থেকে 1 বাদ দিতে হবে কারণ একটা অপ্রকৃত উপসেট আছে। তাহলে টোটাল আমাদের 7টি প্রকৃত উপসেট বানানো যায়। অ্যান্সার হলো খ। পরের প্রশ্ন হলো 23 নাম্বার। 2টা পৌনঃপুনিক সংখ্যা দেওয়া আছে, এর যোগফল নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করে নিই। আমাদের যেটা করতে হবে পুরো সংখ্যাটি লিখতে হবে 1। এটা থেকে বিয়োগ করতে হবে পৌনঃপুনিকের বাম পাশে যা থাকে, বাম পাশে 0 আছে 0, আর নিচে সংখ্যার উপর যতটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে অতটি 9 নিতে হবে, এবং দশমিক পর্যন্ত যত সংখ্যা আছে অতটি 0, তা দশমিক পর্যন্ত কোনো সংখ্যা নেই, তাহলে এটা। এই দিকে ঠিক একই, প্রথমে পুরো সংখ্যাটি লিখতে হবে 1, এখানে টোটাল দশমিক বাদ দিলে 1 থাকে, বিয়োগ করতে হবে পৌনঃপুনিকের বাম সাইডে যা আছে, বাম সাইডে 0 আছে 0, তারপর যতটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে অতটি 9, এবং দশমিক পর্যন্ত যতটি সংখ্যা আছে অতটি 0, একটি সংখ্যা আছে একটি 0 নিলাম, 1/9 প্লাস 1/90। যদি যোগ করি হয় 90, লসাগু করলে 90 হয়, এখানে এটা দিয়ে ভাগ করলে হয় 10, এখানে থাকে 10 প্লাস 1, 11/90। তারপরের প্রশ্ন হলো নিচের কোনটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে হলো, প্রথমে অমূলদ সংখ্যাটা বুঝি। অমূলদ মানে হলো যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। তো এটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে একটা জিনিস মাথায় রাখলেই হবে, সেটা হলো মৌলিক যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 2, 3, 5, 7, 11, এই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, এগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো এই মৌলিক সংখ্যার উপর যদি রুট থাকে তাহলে বুঝতে হবে এটা অমূলদ সংখ্যা। তো আমাদের এখানে অপশনগুলো টেস্ট করে দেখব কোন সংখ্যাটি কোন মৌলিক সংখ্যাটির উপর রুট থাকে। প্রথমে আছে 9, এটাকে লেখা যায় 13। 9-এর উপর আমরা কিউব করতে পারি, তাহলে আসে হলো 313। এটা উপরে চলে যায়, এটা কাটা যায়, তাহলে থাকে 3, অর্থাৎ এটা মূলদ সংখ্যা। তারপর আছে হলো √16, এটাকে লেখা যায় 16 1/3। আমরা এটাকে লিখতে পারি 8 গুণন 2 13। 8কে আমরা লিখতে পারি 2 কিউব 13, আর থাকে হলো 2, এর উপরে 13 থাকে, তাহলে এখানে কিউব কিউব কাটা যাচ্ছে, থাকে 2 ইন্টু, এখানে থাকে 2 এর উপর 1/3 অর্থাৎ 3। দেখা যাচ্ছে যে এখানে মৌলিক সংখ্যার উপর রুট চলে আসছে। তো আমাদের খ নাম্বার হলো অমূলদ সংখ্যা। প্রশ্ন 25 দেওয়া আছে x + y, 6 = 6x - y। এখন x y এর মান নির্ণয় করতে হবে, x, y এর মান নির্ণয় করতে হবে। তো এরকম দেওয়া থাকলে আমরা লিখতে পারি x + y = 6, 6 = x - y, অর্থাৎ প্রথম অংশ প্রথমটা x + y = 6, তারপর x - y = 6। এই দুটা সমীকরণ যদি যোগ করি তাহলে y কেটে যায়, 2x = হয় 12, x = হয় 6।
এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাই, তাহলে 6 প্লাস ওয়াই ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু 6 ওই দিকে গিয়ে 0 হয়ে যায়। তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল টু হলো 6,0। এটা হলো আমাদের অ্যান্সার। প্রশ্ন 26, দুইটা অনুপাত দেওয়া আছে, এখন এম অনুপাত এল এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে হলো এম অনুপাত এন ইকুয়াল টু 4:5, তারপর এন অনুপাত এল ইকুয়াল টু 5:4। এখন আমাদের নির্ণয় করতে হবে এম অনুপাত এল, এটা ইকুয়াল টু হোয়াট। তো আমাদের এখানে দেখা যাচ্ছে এন আছে, এ অনুপাতেও এন আছে। এখানে এন এর মান হলো 5, এখানেও এন এর মান হলো 5। তো আমরা এটা লিখতে পারি হলো এম বাই এন ইকুয়াল টু 4/5, এম ইকুয়াল টু 4n/5। এখানে এন বাই এল ইকুয়াল টু 5/4। এলকে এখানে নিয়ে যাই, তাহলে এল ইকুয়াল টু আসতেছে 4n/5। ঠিক আছে, তাহলে এখন এম অনুপাত এল ইকুয়াল টু এম এর মান বসাই, 4n/5 অনুপাত 4n/5। তো আমরা যদি এখন এটাকে ভগ্নাংশ আকারে লিখি, 4n/5, 4n/5, উপরের ভগ্নাংশ সেম থাকে, নিচের ভগ্নাংশ উল্টে যায়, কাটাকাটি করলে হয় 1। তাহলে এম অনুপাত এল ইকুয়াল টু 1, এটার নিচে 1 আছে, তাহলে এটাকে 1:1 দেওয়া যায়। তো এখানে গ নাম্বার অপশন দেখলে দেখা যাবে যে 20:20 আছে, অর্থাৎ এটাকে আমরা 20 দিয়ে যদি গুণ করি উভয় পাশে, তাহলে 20:20, অর্থাৎ সেম, একই। তাহলে গ নাম্বার হলো অ্যান্সার। প্রশ্ন 27, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √13, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √5, 2xy এর মান কত? তো আমরা এটা যোগ করি, 2x ইকুয়াল টু √13 প্লাস √5, x ইকুয়াল টু √13 প্লাস √5/2। তারপর এই দুইটা সমীকরণকে যদি আবার বিয়োগ করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √13, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √5, এটাকে যদি বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা কাটা যায়, 2y ইকুয়াল টু √13 মাইনাস √5। 2 এইদিকে গিয়ে ভাগ হয়ে যায়, তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান পেলাম। তাহলে 2xy ইকুয়াল টু লেখা যায় 2 ইন্টু √5/2 ইন্টু √13 মাইনাস √5/2। এই 2 কেটে যায়, উপরে থাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে √13 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার, নিচে 2 থাকে, তাহলে এখানে থাকে 13 মাইনাস 5/2, 13 থেকে 5 বাদ দিলে হয় 8, নিচে 2 কাটাকাটি করলে হয় 4। তারপরের প্রশ্ন হলো f(x) এর একটি উৎপাদক হলো 2x প্লাস 5, নিচের কোনটির জন্য f(x) শূন্য হবে? f(x) একটা সমীকরণ যার একটি উৎপাদক, অর্থাৎ ক্যালকুলেশন করে একটা উৎপাদক পাওয়া গেছে 2x প্লাস 5, তাহলে x এর কোন মানের জন্য এই সমীকরণটা শূন্য হবে? তো উৎপাদক মানে এরকম কিছু গুণ আকারে আসে, তো একটা যদি শূন্য হয়ে যায় পুরোটাই শূন্য হয়ে যাবে, তো 2x প্লাস 5 ইকুয়াল টু 0। এখানে যদি আমরা
ক্যালকুলেশন করি, টোয়াইস এক্স ইকুয়াল টু -5, এক্স ইকুয়াল টু -5/2। তাহলে এক্সের মান যদি -5/2 হয় তাহলে f(x) 0 হয়ে যাবে। প্রশ্ন 29, 25p² প্লাস 49q² সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? 25p² প্লাস 49q², এটার সাথে কি যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে? তো আমরা এটা লিখতে পারি 5p² প্লাস 7q² a² প্লাস b² প্লাস আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাবো। তাহলে এর সাথে যদি আমরা যোগ করি 2 × 5p 7q, তাহলে লেখা যায় 5p প্লাস 7q হোল স্কয়ার, অর্থাৎ পূর্ণবর্গ রাশি। তো এখানে যোগ করতে হবে 5 × 2 = 10, 7 × 10 = 70, 70pq। প্রশ্ন 30, টোয়াইস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2 সরলরেখাটির উপরস্থ বিন্দু কোনটি? আচ্ছা, সমীকরণটি হলো টোয়াইস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2। তো যে বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত হবে ওই বিন্দুটি এই রেখাটিকে সিদ্ধ করবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। আমরা যদি বিন্দুগুলো বসিয়ে দেই, প্রথম বিন্দুটি টেস্ট করি 0,2, বসালে এক্সের মান 0, ওয়াইয়ের মান 2, তাহলে এখানে 0 বসালে আসে 0, এদিকে 2 বসালে আসে 4, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না। দ্বিতীয় অপশনটি 0 - 2, এটা যদি বসাই বাম সাইডে আসে 0, ডান সাইডে -2 বসালে ডান সাইডেও 0 আসে, তাহলে 2 নম্বর অপশনটি হলো সঠিক। এর সাথে আমাদের 30টি প্রশ্ন শেষ হয়ে গেল। ধন্যবাদ।